সুপ্রিয় দর্শক মণ্ডলী, বর্তমান ঝিনাইদহ টেলিভিশন ফেসবুক লাইভে যারা সংযুক্ত আছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকে আমাদের চেয়ারম্যানের গল্প অনুষ্ঠান। আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন 10 নম্বর হরিশঙ্করপুর ইউনিয়নের সুযোগ্য চেয়ারম্যান আব্দুল মাসুম। বঙ্গবন্ধুর স্বপ্নের বাস্তবায়ন করার লক্ষ্যে বঙ্গবন্ধুর কন্যা আমাদের প্রাণপ্রিয় নেত্রী, উন্নয়নের উপকার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামনের দিকে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় গ্রামকে করবে শহর রূপান্তরিত করতে ইউনিয়ন পর্যায়ে বিভিন্ন রাস্তাঘাট, ইন্টারনেট, বাসস্থান, উন্নয়নের মান, জীবনযাত্রার মান উন্নয়নের স্থানীয় নেতৃবৃন্দদের সহযোগিতার পাশাপাশি উন্নয়নের রূপকার মাননীয় প্রধানমন্ত্রী স্থানীয় সরকারের চেয়ারম্যানদের নিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। জনগণের ভোটে প্রতিনিধি, নির্বাচিত প্রতিনিধি, এলাকার চেয়ারম্যান আমাদের মাঝে উপস্থিত আছেন 10 নম্বর হরিশঙ্করপুর ইউনিয়ন পরিষদের সুযোগ্য চেয়ারম্যান আব্দুল মাসুম। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি, ইনশাআল্লাহ ভালো আছেন। তো আপনার ইউনিয়নের মোট আয়তন কত বর্গ কিলোমিটার? আমার ইউনিয়ন 10 নং হরিশঙ্করপুর ঝিনাইদহ সদর এবং আমার ইউনিয়নের আয়তন 26.98 বর্গ কিলোমিটার। আচ্ছা, আপনার ওখানে মোট জনসংখ্যা কত, পুরুষ এবং মহিলা? হ্যাঁ, আমার এখানে জনসংখ্যা 23,000 প্লাস। 23,000 প্লাস। তা আপনার ওখানে ভোটার সংখ্যা কেমন? ভোটার সংখ্যা বর্তমানে নির্বাচন কমিশন আপডেট যেটা 15,591। আচ্ছা আচ্ছা। তো আপনার ওখানে তো ইউনিয়ন পরিষদের বিভিন্ন উন্নয়নের কাজ হয়েছে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা বিভিন্ন উন্নয়নের কাজ করেছেন। গ্রামকে করবে শহর, এই স্লোগানকে সামনে রেখে উন্নয়নের ধারাবাহিকতা রাখছে। তো আপনার এলাকা মানে কি কি উন্নয়ন হয়েছে এ পর্যন্ত? প্রায় গত 5 বছর আপনি অতিবাহিত করতে যাচ্ছেন আর কি। তো এই 5 বছরে আপনার কি কি উন্নয়ন হয়েছে বা কি কি উন্নয়নের কাজ করেছেন, কি কি বাকি আছে, এরকম কিছু? ধন্যবাদ বর্তমান ঝিনাইদহ টিভিকে এই জন্যই যে বর্তমান জননেত্রী শেখ হাসিনার এগিয়ে যাওয়া বাংলাদেশের উন্নয়নের ধারাবাহিক তথ্য বা চিত্র ধারাবাহিকভাবে মানুষের সামনে বা জনগণের সামনে উপস্থাপনের একটা সুবর্ণ সুযোগ তৈরি করার জন্যে আমি আপনাদের এই প্রোগ্রাম বিগত সময়ও দেখছি আমার অন্যান্য ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মণ্ডলীর বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে। তো আসলে জননেত্রী শেখ হাসিনা এত বেশি উন্নয়ন করেছেন, দেশটাকে এমন একটা জায়গায় নিয়ে গেছেন যে আমরা কর্মযজ্ঞে ব্যস্ততার কারণে আমরা প্রচার এবং প্রসার থেকে অনেকটা পিছিয়ে আছি। তো আপনারা এই মহতী উদ্যোগ নিয়েছেন যেটা জননেত্রী শেখ হাসিনার অগ্রযাত্রার ইউনিয়ন পরিষদে যে উন্নয়নের চিত্র আছে সেই উন্নয়নের চিত্র আপনারা তুলে ধরছেন এবং আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি যে একটা দেশ বা জাতি উন্নতির শিখরে যাওয়ার মূল গুরুত্বপূর্ণ যে ভিত সেটা তৃণমূলের উন্নয়ন। আর আমরা যেহেতু কৃষি প্রধান দেশ, কৃষকদের বা খেটে খাওয়া মানুষের জীবনমান উন্নয়ন হলেই একটা দেশ বা জাতি কিন্তু উন্নয়নের শীর্ষে চলে যায়। তো সেই ক্ষেত্রে বঙ্গবন্ধুর সুযোগ্য উত্তরসূরি জননেত্রী শেখ হাসিনা যে একটা ভিশন নিয়েছেন সেই ভিশনটাকে বাস্তবায়ন করার জন্য আমাদের স্থানীয় চেয়ারম্যান বা স্থানীয় ইউনিয়ন পরিষদের মাধ্যমে, পাশাপাশি স্থানীয় এমপি মহোদয়ের মাধ্যমে, জেলা পরিষদের মাধ্যমে, উপজেলা পরিষদের মাধ্যমে
যে বিভিন্ন উন্নয়ন আমার বিগত প্রায় 4.5 বছর বা 5 বছর উন্নয়ন হয়েছে, সেই ধারাবাহিক চিত্র আমি আপনাদের মাধ্যমে আমার ইউনিয়নের জনগণের সামনে, পাশাপাশি ইউনিয়নের বাইরে যারা আছেন আমার ঝিনাইদহ জেলাবাসী এবং সারা বাংলাদেশ তথা বিশ্বের মানুষের কাছে আমি কিছু তথ্য বা চিত্র তুলে ধরতে চাই। তো সর্বপ্রথম আজকের এই অনুষ্ঠানে আমি বিশেষভাবে স্মরণ করছি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, যার জন্ম না হলে আজকে আমরা স্বাধীন বাংলাদেশের স্বাদ পেতাম না। আজকে আপনি এখানে যে প্রোগ্রাম করছি, অনুষ্ঠান করছি, সেই অনুষ্ঠান করার সুযোগ থাকতো না। আজকে মাকে মা বলার সুযোগ পেতাম না, সেই জাতির জনক শেখ মুজিবুর রহমানকে। পাশাপাশি আমি স্মরণ করছি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহচার্যে যারা 1971 সালে স্বাধীন বাংলা দেশের অভ্যুত্থানের জন্য বা বাংলাদেশ তৈরি করার জন্য যারা 1971 সালে আত্মহতি দিয়েছেন এবং শাহাদত বরণ করেছেন। পাশাপাশি আমি স্মরণ করছি যে যারা 1971 সালে স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করে এখনও পঙ্গুত্ব বরণ করে জীবনযাপন করছেন, পাশাপাশি অনেকে জীবিত অবস্থায় আছেন। আর আমি বিশেষভাবে স্মরণ করছি যার সুযোগ্য নেতৃত্বে এবং যার উপহার বা তৃণমূলের মূল্যায়নে আমি নৌকা প্রতীক পেয়ে আমার 10 নং হরিশঙ্করপুর ইউনিয়নে প্রায় 8,000 ভোটে বা 8,000 ভালোবাসায় আমি বিজয় অর্জন করেছি। সেই বঙ্গবন্ধুর সুযোগ্য উত্তরসূরি, আধুনিক বাংলার রূপকার, প্রযুক্তিভিত্তিক বাংলার রূপকার, এগিয়ে যাওয়া বাংলাদেশের স্বপ্নের সারথি বা মহানায়ক জননেত্রী শেখ হাসিনাকে। তো এ পর্যায়ে আমি আমার প্রারম্ভিক কথা বেশি আলাপচারিতা বা আলোচনায় না নিয়ে এসে বিগত আমি দায়িত্ব প্রাপ্তির পর আমরা বিভিন্ন পর্যায়ে যে উন্নয়নের সঙ্গে শরিক হতে পেরেছি সেই বিষয়গুলো আমি আপনাদের একটু দৃষ্টি নিয়ে আসতে চাই। আসলে আমরা বিভিন্ন সেক্টরে কিন্তু উন্নয়নের কাজ করে থাকি, তার ভিতরে প্রান্তিক পর্যায়ে যোগাযোগ যে ব্যবস্থাপনাগুলো আছে সেই যোগাযোগ ব্যবস্থাপনার ভিতরে আমরা স্থানীয় সরকারের মাধ্যমে আমরা মাটির রাস্তা করে থাকি। আমি এই বিগত প্রায় এই 4.5 বছরে প্রায় 36টি মাটির রাস্তার কাজ করতে সক্ষম হয়েছি। আমাদের এলজিএসপির যে প্রজেক্টগুলো আছে সেখান থেকে আমরা যোগাযোগ ব্যবস্থার যে কাজগুলো করি তার ভিতরে প্রায় 16টি ম্যাকাডমের রাস্তা করতে সক্ষম হয়েছি। ইউড্রেন পয়ঃনিষ্কাশন বা পানি নিষ্কাশনের জন্য আমরা প্রায় 4টি ইউড্রেন করেছি। পাশাপাশি আমরা এইচবিবিকরণ রাস্তা করেছি এলজিএসপির মাধ্যমেই 4টি রাস্তা। এছাড়া আমরা এসডিজি বাস্তবায়নের লক্ষ্যে আমার ইউনিয়নে যোগাযোগ ব্যবস্থাকে আরও ত্বরান্বিত করার জন্য, গতিশীল করার জন্য বা টেকসই উন্নয়নের দিকে লক্ষ্য রেখে আমার প্রায় 8টি রাস্তা আইডিকরণ ছিল না। আমরা স্থানীয় উপজেলা ইঞ্জিনিয়ার সাহেব এবং ইউনো মহোদয়ের সাথে কথা বলে আমার ইউনিয়নে প্রায় 8টি রাস্তা আইডিকরণের ব্যবস্থাপনায় আছে। পাশাপাশি যেগুলো আইডিকরণ ছিল সেগুলোর ভিতরে প্রায় 3টি রাস্তা আরডিপিপি করণ, যেটা আইডিকরণের পরবর্তীতেই এটা একনেক সভা থেকে অনুমোদিত হলে এটা পরিপূর্ণভাবে এলজিডির আওতাধীন টেন্ডারের মাধ্যমে আপনার পিজের রাস্তা হয়। সেই রাস্তাগুলো আমরা আরডিপিপি করতে সক্ষম হয়েছি। পাশাপাশি স্থানীয় পর্যায়ে আমার এই 4.5 বছরে আমার 2টা নতুন পিজের রাস্তা হয়েছে আমার ইউনিয়নে। 3টা পিজের রাস্তা যা খুব খারাপ অবস্থায় ছিল সেই রাস্তাগুলো আমাদের মেনটেন্যান্সের কাজ সম্পন্ন হয়েছে। এছাড়া যোগাযোগ ব্যবস্থার সার্বিক উন্নয়নে আমাদের চলমান অনেক প্রক্রিয়া আছে। আমরা আশা করি যে বর্তমান সরকারের সুযোগ্য এগিয়ে চলা বা নেতৃত্বে আমরা আমাদের ইউনিয়নের স্থায়ী যোগাযোগ ব্যবস্থা আমরা সম্পন্ন করতে পারব। আমাদের যোগাযোগ ব্যবস্থা অনেক সময় বিঘ্নিত হয়, যে কারণে সেটা হচ্ছে প্রান্তিক অঞ্চলে নিম্ন অঞ্চল থাকার কারণে বা কৃষি আবাদি জমি থাকার কারণে আমাদের অনেক সময় আছে যে পানি জমে থাকে, বর্ষার সময় সেই রাস্তাঘাটগুলো
নষ্ট হয়ে যায় বা ভেঙে যায়। সে কারণে আমরা পানি নিষ্কাশনের ব্যবস্থা করার জন্য আমরা ক্ষুদ্র একটা খাল খননের, যেটা আসলে খাল খননের প্রজেক্ট ছিল না, 40 দিনের ব্যবস্থাপনার দিক দিয়ে আমরা একটা রাস্তার পাশাপাশি আমরা একটা খাল খননের ব্যবস্থা করেছি। আর আমাদের প্রান্তিক মানুষের যারা বিভিন্ন প্রতিষ্ঠান বা আপনার প্রান্তিক ক্ষুদ্র যারা অসহায় দরিদ্র মানুষ, তাদের জন্য আমরা প্রায় 96টা নলকূপের ব্যবস্থা করতে পেরেছি। আমি মনে করি যোগাযোগ ব্যবস্থা এর পরবর্তীতে শিক্ষা ব্যবস্থাপনা একটা গুরুত্বপূর্ণ বিষয় একটা জাতি উন্নয়নের জন্য। তো সেই ক্ষেত্রে আমার ইউনিয়নে 11টি প্রাথমিক বিদ্যালয় আছে এবং 2টি মাধ্যমিক বিদ্যালয় আছে। একটা মাধ্যমিক বিদ্যালয়ে আমি চেয়ারম্যান হওয়ার পরপরই সেটা একাদশ দ্বাদশ শ্রেণী উন্নীত করার জন্য আমি সেখানে প্রথম ফার্স্ট ইয়ার যেটা বলে, সেখানে প্রায় 23 জন প্লাস স্টুডেন্ট সফলতার সহিত ইন্টারমিডিয়েট পাস করতে সক্ষম হয়েছে। দ্বিতীয় ইয়ার সুন্দরভাবে চলছে, যদিও প্রতিবন্ধকতার কারণে সেটা এখন পরিপূর্ণভাবে আলোর মুখ দেখতে পারেনি। আমি মনে করি একটা শিক্ষা প্রতিষ্ঠানে প্রান্তিক পর্যায়ে কলেজ চালু করা বা একাদশ দ্বাদশ শ্রেণী চালু করা, এটা একটা বড় অর্জন বা সফলতা। আর এটা আমার হরিশঙ্করপুর জেসি মাধ্যমিক বিদ্যাপীঠ যেটা, সেটা হরিশঙ্করপুর জেসি মাধ্যমিক বিদ্যাপীঠ অ্যান্ড কলেজ হিসাবে আমরা কিন্তু সেটা করতে সক্ষম হয়েছি। পাশাপাশি এই হরিশঙ্করপুর জেসি মাধ্যমিক বিদ্যাপীঠ অ্যান্ড কলেজের আমরা প্রত্যেকটা ক্লাসরুমে এবং আউটডোরে আমরা সিসি ক্যামেরা স্থাপন করতে সক্ষম হয়েছি। এই শিক্ষা প্রতিষ্ঠানে বেঞ্চে যে সংকট ছিল আমরা সেগুলো সমাধান করতে সক্ষম হয়েছি। পাশাপাশি আগে অনেক পুরনো যে ব্যবস্থাপনাগুলো ছিল, আমার প্রধান শিক্ষকের অফিস রুম, শিক্ষক মণ্ডলীদের যে অফিস রুম, সেটা আসলে যথেষ্ট আধুনিক মানের ছিল না। তো সেইখানে আমরা সুন্দর কনফারেন্স টেবিলের মাধ্যমে এবং আধুনিক কাঠের চেয়ারের মাধ্যমে সুসজ্জিত একটা কমন রুম বা শিক্ষকদের অফিস রুম করতে সক্ষম হয়েছি। এবং আমার প্রধান শিক্ষকের যে রুমটা, সেই রুমটাও আমরা আধুনিক মানের, সেটা আমার মনে হয় প্রধান শিক্ষকের রুমটাই সাজসজ্জাকরণে সামনে 10 থেকে 12টা চেয়ার আছে অভিভাবকদের বসার জন্য। প্রধান শিক্ষকের একটা সুন্দর চেয়ার আছে, সামনে খুব আধুনিক মানের টেবিল আছে, পিছনে আপনার বুক সেলফ আছে। তো এছাড়া ডিজিটাল হাজিরার যে ব্যবস্থাপনা, আমার হরিশঙ্করপুর শিক্ষা প্রতিষ্ঠানে একটা লাইব্রেরি আছে, সেই লাইব্রেরি আধুনিকরণ করা হয়েছে। পাশাপাশি শিক্ষার মান উন্নয়ন করার জন্য যারা এসএসসি পরীক্ষা দেয়, টেস্ট পরীক্ষার পরবর্তীতে আমি সকল ছাত্রছাত্রীদের নিয়ে মোটিভেশন প্রোগ্রাম করেছি। আর সকল ছাত্রছাত্রীদেরকে আমি আমার নিজের পক্ষ থেকে ডায়েরি সরবরাহ করার চেষ্টা করেছি। তো এই ডায়েরি সরবরাহ করার একটা লক্ষ্য বা উদ্দেশ্য এটাই যে একজন স্টুডেন্ট যদি সকালের ঘুম থেকে উঠে তার দিনের কাজটাকে সে শিডিউল মাফিক ঠিক করতে পারে বা নিজের সঙ্গে সে নিজেকে একটা পরিকল্পনা করতে পারে যে আমি সকালে ঘুম থেকে উঠছি, ফ্রেশ হয়েছি, তারপরে আমি যে হিন্দু তার ধর্মীয় কোনো আচার থাকতে পারে, যে মুসলমান সে ফজরের নামাজটা পড়লো, তারপরে একটু নাস্তা করলো, তারপরে পড়ার টেবিলে গেল। এরপরে যদি তার শিক্ষা প্রতিষ্ঠানের বাইরে কোনো টিউশনি থাকে বা কোচিং থাকে সেখানে গেল, শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান শেষে সে বাসায় ফিরলো, টোটাল একটা শিডিউল আমি আমার নিজেকে আমি আজকে কিভাবে গড়তে চাই। প্রিয় দর্শক মন্ডলী, আমরা চেয়ারম্যানের গল্প শুনবো। আমাদের সামনে উপস্থিত আছেন 10 নম্বর হরিশঙ্করপুর ইউনিয়ন পরিষদের সুযোগ্য চেয়ারম্যান আব্দুল আল মাসুম। তো আমরা তার একটা স্লোগান আছে, আমরা দেখি প্রায় সে বলে বা বলার চেষ্টা করে জনগণের কাছে, সেইটা আছে দায়বদ্ধ থেকে নয়, দায়িত্ব ও দেশপ্রেম জায়গা থেকে করি। এটা আসলে কিভাবে আপনি স্লোগানটা তৈরি করলেন বা জনগণের মধ্যে কি মেসেজ আছে আপনার এইটার ভিতরে, এটা আমরা একটু জানতে চাচ্ছি। পরবর্তীতে আপনার উন্নয়নের গল্প আবার আপনাকে অজস্র ধন্যবাদ। আমি এটা আমার উপজেলা বা জেলা পর্যায়ের বা আমার এলাকায় আমার মেম্বার সাহেবদের বা বিভিন্ন যে প্রোগ্রাম থাকে, মত বিনিময় সভা থাকে, আলোচনা অনুষ্ঠান থাকে, সেখান থেকে আমি সবাইকে একটা কথাই বলতে চাই যে আমরা যে কাজটা করি, আমি চেয়ারম্যান হিসাবে আমার একটা দায়িত্ব আছে
আপনি সাংবাদিক হিসাবে একটা দায়িত্ব আছে, আমার মেম্বারের একটা দায়িত্ব আছে, আমার ইউনো মহোদয়, জেলা প্রশাসক, প্রাইম মিনিস্টারের দায়িত্ব আছে। তো আমরা যদি মনে করি যে আমার এতটুকু দায়িত্ব আছে, সেই দায়িত্বটা আমি সম্পাদন করব, তাহলে আমার মনে হয় যে আমাদের কাজের অপূর্ণতা থাকে। আসলে আমরা সবাই মানুষ, আর মানুষ হিসাবেই স্বভাবজাত প্রবণতা থাকে যে আমি আমার ব্যক্তি জীবন, পরিবার জীবন, সমাজ জীবন এবং রাষ্ট্র জীবনকে একটা সুস্থ সুন্দর জায়গায় উপস্থাপন করতে চাই। যে কারণে আমি বলি সবাইকে যে আমরা দায়বদ্ধতা থেকে নয়, আমরা দায়িত্ব এবং দেশপ্রেমের জায়গা থেকে যদি কাজ করি তাহলে আমার মনে হয় শতভাগ আমরা সুফল ভোগ করতে পারবো। যেটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর কন্যা, তার বাবার যে স্লোগানটা সেটা সে মাথায় নিয়ে কাজ করছে বা সামনের দিকে যাচ্ছে। আপনার এই কথার আমরা এটাই পাচ্ছি বা এটাই বিশ্লেষণ আসে, বা আপনি এটার উপরেই বিশ্লেষণ করে এই জিনিসটা আপনি মনে হয় ওই পেয়েছেন। তো আমরা আবার যাব চেয়ারম্যানের কাছে তার উন্নয়নের গল্প শুনতে। আমরা তার ওই স্কুল কলেজের উন্নয়নের কথা শুনতে শুনতে আমরা তার ব্যক্তিগত কথায় চলে গেছিলাম। তো আমরা আবার সেই উন্নয়নের দিকেই আবার ফিরে যাব। ধন্যবাদ। আমি শিক্ষা বিষয় নিয়ে আরেকটু কথা বলতে চাই যে আমার ওই হরিশঙ্করপুর জেসি মাধ্যমিক বিদ্যাপীঠ অ্যান্ড কলেজ, এখানে আগে আমাদের ব্ল্যাকবোর্ড ছিল এবং চক ডাস্টার ছিল। আমি আমার শিক্ষক মণ্ডলীদের সঙ্গে কথা বলে সকল ব্ল্যাকবোর্ড এবং চক ডাস্টারের বিলুপ্তি করে আধুনিক যেটা হোয়াইট বোর্ড বলে এবং মার্কার বলে এটা ব্যবস্থা করা হয়েছে। এবং শ্রেণী কক্ষে একটা করে আপনার টেবিল ছিল, সেই টেবিলেও যথেষ্ট আধুনিক মানের না। তো সেই ক্ষেত্রে আমার প্রান্তিক গ্রামের ছেলেপেলে যাতে আসলে ইউনিভার্সিটি বা উন্নত যে শিক্ষা প্রতিষ্ঠান আছে সেই কলেজের মান বুঝতে পারে গ্রাম থেকেই, যার জন্য প্রত্যেকটা শিক্ষা শ্রেণীকক্ষে আমরা ডাইস টেবিল সরবরাহ করছি। পাশাপাশি আমার আরেকটা মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান আছে যেটা বালিকা মাধ্যমিক বিদ্যাপীঠ পানামি। তো সেখানেও সকল শ্রেণী কক্ষে এবং তার আউটডোরে যাতে আসলেই নিরাপত্তার বিষয়টা ঠিক থাকে এবং প্রধান শিক্ষক শ্রেণীকক্ষে বসে প্রত্যেকটা ক্লাস যাতে মনিটরিং করতে পারে, সে কারণে সেখানেও সিসি ক্যামেরা এবং ডিজিটাল হাজিরা যাতে সঠিক সময় যায় ব্যবস্থা করতে সক্ষম হয়েছি। এবং বাংলাদেশে একটা বাজে কালচার আছে যেটা রোকেয়া সাখাওয়াত হোসেন কিন্তু আমাদের দেখিয়ে দিয়েছেন, সেটা হচ্ছে মাদের বা নারীদেরকে ঘরের ভিতরে আবদ্ধ রাখা। তো রোকেয়া সাখাওয়াত হোসেনের সেই ধারাবাহিকতায় আজকে কিন্তু আমাদের জননেত্রী শেখ হাসিনা। তো সেই জননেত্রী শেখ হাসিনা নিজে রাষ্ট্র পরিচালনা করছেন এবং নিজে নারীদের অগ্রযাত্রাকে ত্বরান্বিত করার জন্য বিভিন্ন পদক্ষেপ নিয়েছেন। তো তারই ধারাবাহিকতায় আমার ওই বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে আমি প্রায় 10টা বাইসাইকেল সরবরাহ করেছি এবং সেই সরবরাহ করেছি এভাবে যে যারা মেধাই অন্তত ভালো এবং দূর থেকে আসে, যাতে করে অন্যান্য ছাত্রী যারা আছে তারা অনুপ্রাণিত হয় যে না আমিও যদি ভালো পারফরমেন্স করি, আমি ভালো লেখাপড়া করি, আমার ভালো রেজাল্ট হয়, তাহলে আমি হয়তোবা আরো সহযোগিতা পাবো। এরকম আমার 11টা প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান, 2টা মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান সহ 16 ডিসেম্বর, 26শে মার্চ, 21শে ফেব্রুয়ারি যে জাতীয় দিবসগুলো আছে, আমি সকল শিক্ষা প্রতিষ্ঠানকে একটা জায়গায় নিয়ে আমি একদম জাতীয় প্রোগ্রাম যেভাবে করে ওইভাবে আলোচনা অনুষ্ঠান, এবং যদি 21শে ফেব্রুয়ারি আসে তাহলে শ্রদ্ধা জ্ঞাপন শহীদ মিনারে বা পুষ্পমাল্য অর্পণ এবং প্রভাত পেরি র্যালি, এবং পাশাপাশি 16 ডিসেম্বর 26শে মার্চে যেটা মার্চ পাস করে বা কুচকাওয়াজ করে, আমরা দলবদ্ধভাবে প্রত্যেকটা প্রতিষ্ঠানে সেই মার্চ পাস বা কুচকাওয়াজের আয়োজন করেছি। পাশাপাশি আমার ওই আয়োজনে মূল্যায়ন করেছি আমরা যে কোন প্রতিষ্ঠান প্রথম, দ্বিতীয়, তৃতীয় আসলো, যাতে প্রত্যেকটা ছাত্রছাত্রী এবং শিক্ষক মণ্ডলীর ভিতরে শৃঙ্খলা কাজ করে। এই সকল অনুষ্ঠানে আমার এলাকায় বা আমার ইউনিয়নে যে সকল সেই মহান ব্যক্তিত্ব আছেন, মুক্তিযোদ্ধা আছেন, ওনাদেরকেও আমি যথাযথ সম্মান দিয়ে দাওয়াত করে নিয়ে আসার চেষ্টা করেছি এবং ওনাদেরকে ফুলের শুভেচ্ছা জানানোর চেষ্টা করেছি। পাশাপাশি কখনো কখনো ক্ষুদ্র একটা ক্রেস্ট দিয়ে হাতে তুলে দিয়ে তাদেরকে সম্মানিত করার চেষ্টা করেছি। এর উদ্দেশ্য ছিল একটাই, যে 16 ডিসেম্বর, 21শে ফেব্রুয়ারি, 26শে মার্চ যাতে আমার ইউনিয়নের আগামীর অনাগত ভবিষ্যৎ প্রজন্ম যারা আছে তারা জাতির এই সূর্য সন্তান যারা আছে মুক্তিযোদ্ধাদের সম্মান করতে জানেন, এমনকি তারা নিজেদেরকে আগামীর বাংলাদেশ গড়ার জন্য সঠিকভাবে প্রস্তুত করতে পারেন।
এই পর্যায়ে আমি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকদের নিয়ে ছোটোখাটো একটা বনভোজন বা পিকনিকের আয়োজন করার চেষ্টা করেছি। সেটা একটা প্লেস আছে আমার, আপনারা জানেন ঐতিহাসিক ব্যক্তিত্ব, আমি নিজেকে ধন্য মনে করি যে স্মৃতি বিজড়িত কেপি বসুর বাড়ি আছে। তো সেখানে আমরা প্রোগ্রাম করেছি এবং সেই প্রোগ্রামের মাধ্যমে প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকদের মতামতের ভিত্তিতে আমরা শিক্ষার মান উন্নয়নমূলক আমরা বিভিন্ন মত বিনিময় করেছি, যাতে আসলেই সারা বাংলাদেশ যেভাবে শিক্ষা এগিয়ে যাচ্ছে, জাতীয়ভাবে এগিয়ে যাচ্ছে, স্থানীয়ভাবেও আর অন্যান্য ইউনিয়নের থেকে আমরা আমাদের ইউনিয়নটাকে যদি একটু ভিন্ন করে গড়তে পারি বা একটু আধুনিক করে গড়তে পারি, একটু উন্নত করে গড়তে পারি। এ পর্যায়ে এরকম আমরা শিক্ষা নিয়ে অনেক কাজ করেছি। আমরা আশা করি জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ যেভাবে এগিয়ে যাচ্ছে ঠিক সেভাবে আমরা আমাদের ইউনিয়নকে শিক্ষা খাতে আপনার সাথে আমি একটু যোগ দিতে চাই। আসলে যে আমরা ডিজিটাল মানে শুধু মোবাইল ফেসবুক এটা না, আপনি স্কুল কলেজে যে কোর্সেন ডিজিটাল মানে কি একটা শিক্ষক স্কুলে ক্লাসে মানে তার শিক্ষক রুমে বসে ক্লাস কিভাবে চলছে এটা পরিচালনা, এইটাই আপনি বোঝাতে চাচ্ছেন। তো আসলে আমরা আছি চেয়ারম্যানের গল্প আরো কিছু শুনবো। তো আমরা আছি হরিশঙ্করপুর ইউনিয়ন পরিষদে। তো আমাদের সামনে উপস্থিত আছে এই ইউনিয়নের সুযোগ্য চেয়ারম্যান আব্দুল আল মাসুম। তো আমরা চলে যাব ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতিতে, সঙ্গে থাকুন। সুখবর সুখবর, তৈরি পোশাকের জগতে এক বিশ্বস্ত নাম ব্লু ড্রিম। ব্লু ড্রিমের শোরুম বাংলাদেশের বড় শহরগুলোর পর এখন ঝিনাইদহে। আমরাই বাংলাদেশের ভেতর তৈরি পোশাকের জগতে ব্যতিক্রমী ব্র্যান্ড। আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য সাশ্রয়ী মূল্যে সর্বোচ্চ মানের নিশ্চয়তা। এখানে যেসব পণ্য পাবেন শার্ট, টি শার্ট, পলো শার্ট, ফুল হাতা গেঞ্জি, জিন্স প্যান্ট, টুইল প্যান্ট, বিভিন্ন ধরনের পাঞ্জাবি, বিভিন্ন ধরনের জ্যাকেট, ফুল হাতা সোয়েটার, বেল্ট, মানি ব্যাগ, অফিস ব্যাগ, স্কুল ব্যাগ, বক্সার সহ ইত্যাদি। স্থান সমবায় মার্কেট, পৌরসভার সামনে, জনতা ব্যাংকের নিচতলায়, HSS রোড, ঝিনাইদহ। মোবাইল 01717 ব্লু ড্রিম, সাধ্যের মধ্যে সর্বোচ্চ মানের নিশ্চয়তা। আবার চলে আসছি আমাদের সুযোগ্য চেয়ারম্যান আব্দুল আল মাসুম ভাইয়ের কাছে। তো আমরা তার কাছে আরো কিছু গল্প শুনবো, গল্প উন্নয়নের গল্প, সরকার কি কি উন্নয়ন করেছে, সে ব্যক্তিগতভাবে কি কি উন্নয়ন করেছে। তো আমরা চলে যাব তার কাছে। ধন্যবাদ আপনাকে। আমরা মানব সম্পদ উন্নয়নের ভিতরে যেটা পড়ে, একদম গ্রামে দুস্থ অসহায় মহিলাদের ক্ষুদ্র উদ্যোক্তা সৃষ্টির লক্ষ্যে আমরা বিভিন্ন সময় সেলাই মেশিন সরবরাহ করেছি। তো সেই সেলাই মেশিনের মাধ্যমে আমার মনে হয় যে তারা অবশ্যই স্বাবলম্বী হচ্ছে এবং তারা কাজ করছে। পাশাপাশি আমাদের কৃষকদের বিভিন্ন সময় আমাদের উপজেলা থেকে ধান বীজ, পাট বীজ, সরিষা, ভুট্টা, মুগ, তিল প্রায় 4.5 বছর অজস্র কৃষকদের প্রণোদনা সৃষ্টি করার জন্যে আমরা সরকারিভাবে বীজ সরবরাহ করতে সক্ষম হয়েছি। আপনারা জানেন জননেত্রী শেখ হাসিনা যখন এই অগ্রযাত্রা শুরু করেছিলেন তখন উনি প্রতিশ্রুতি দিয়েছিলেন যে আমি রাষ্ট্র ক্ষমতায় গেলে আমরা 10 টাকায় চাল খাবো। তো আমরা সেই ফেয়ার প্রাইস যেটা বলি বা ন্যায্য মূল্যের চাল বলি, সেটা 10 টাকার চাউল প্রায় 1000। আমার এই পর্যায়ে ভিজিডি যেটা অসহায় দুস্থ মহিলাদের জন্য স্থায়ী 30 কেজি করে চাউল দেওয়া হয়, 2 বছর চাউল পাই। তো 357 জনের আমাদের ভিজিএফ বিভিন্ন সময় আমাদের বিশেষ করে দুর্যোগকালীন সময় বলতে পারি বা ঈদের সময় 13,960 জন এই প্রায় 4.5 বছরে আমরা ভিজিএফ দিতে সক্ষম হয়েছি। আমাদের বয়স্ক বিধবা ভাতার যে ব্যবস্থাপনা
প্রতিবন্ধী ভাতা আমরা শতভাগ সফল দিতে সক্ষম হয়েছি বা সফলতা অর্জন করেছি। এবং প্রতিবন্ধী ভাতা আমার গ্রাম পুলিশ, আমার মেম্বারদের মাধ্যমে বা আমাদের যারা সমাজকর্মী আছে, স্থানীয় নেতৃবৃন্দ আছেন, তাদের সহযোগিতা বহির্ভূতও আমরা উন্মুক্তভাবে ইউনিয়ন পরিষদ থেকে মাইকে প্রচার করেছি, যাতে কোনো প্রতিবন্ধী অসহায় অবস্থায় না থাকে এবং ভাতা বহির্ভূত না হন। তো সেইটা আমরা শতভাগ করতে সক্ষম হয়েছি। এমনকি আপনি শুনে আনন্দিত হবেন যে প্রতিবন্ধী ভাতা এত বেশি বরাদ্দ যে সেই পরিমাণে প্রতিবন্ধী আমাদের ইউনিয়নে আমরা আসলেই পাই নাই। তো এইটা আর বিধবা ভাতা আমরা 147 জনের চলমান অবস্থায় 4.5 বছর আমরা দিতে সক্ষম হয়েছি। বয়স্ক ভাতা 272 জনের দিতে সক্ষম হয়েছি। এবং আরও জানেন যে যারা গর্ভবতী মহিলা তাদের যে গর্ভকালীন যে ভাতা দেওয়া হয় সেটা 271 জনের আমরা দিতে সক্ষম হয়েছি। আপনি জানেন জননেত্রী শেখ হাসিনা এটাও প্রতিশ্রুতি দিয়েছিলেন যে আমি রাষ্ট্র ক্ষমতায় যদি যাই তাহলে আমার কোনো লোক গৃহহীন থাকবে না। তো সেই গৃহহীনদের জায়গা আছে ঘর নাই, যে জায়গা আছে ঘর নাই বা জায়গাও নাই ঘর নাই। তো মুজিব বর্ষের জন্য আমরা অলরেডি চলমান একটা প্রকল্প চলছে 10টি ঘর, যেটা আপনারা জানেন যে তার 2টা বেডরুম, পাকা বেডরুম, একটা বাথরুম, একটা কিচেন রুম এবং ছোট্ট একটা চালাও আছে। তো 10টা ঘর চলমান, উদ্বোধন হবে আমি আশা করি দ্রুত সময়েই। আর পাকা ঘর নির্মাণ করেছি 10টা, জমি আছে ঘর নাই 6টা, দুর্যোগ সহনীয় ঘর 2টি আছে। আর বাদ বাকি 200-র অধিক আবেদন আছে, যেটা মন্ত্রণালয়ে আছে, যে কোনো সময় বরাদ্দ আসবে। আমরা আশা করি আমরা সেই ঘরগুলো দিয়ে আমাদের যারা জমি আছে ঘর নেই তাদেরকে পুনর্বাসন করতে পারবো। আপনাকে আরেকটা কথা দৃষ্টি আকর্ষণ করি, যেটা আমি মুসলমান হিসাবে আমি একটা কথা বলতে চাই যে আল্লাহ তাআলা নিজেই বলছেন যে ব্যক্তি মানুষের কাছে হাত পাতে তার প্রতি আমার রহমতের হাত বন্ধ হয়ে যায়। তো এইটাকে বাস্তবায়ন করার জন্য জননেত্রী শেখ হাসিনা সারা বাংলাদেশের সকল ভিক্ষুককে আশ্রয়নের ভিতরে নিয়ে আসছেন, পুনর্বাসনের ভিতরে নিয়ে আসছেন। তো তারই ধারাবাহিকতায় আমি চেয়ারম্যান হওয়ার প্রথম বছরেই আমরা আমাদের ইউনিয়নে আমরা জরিপ করলাম, আমরা 10 জন ভিক্ষুক পেয়েছিলাম। সেই 10 জন ভিক্ষুকদেরকে নিয়ে এসে আমরা মোটিভেশন প্রোগ্রাম করেছি, তারা যাতে পুনরায় ভিক্ষাবৃত্তির সঙ্গে সম্পৃক্ত না থাকে, তাদেরকে বিভিন্ন সময় আমরা ঘর প্রদান, নগদ অর্থ প্রদান বা ছাগল বা যেমন একজন পঙ্গু আছে তাকে আমরা একটা ওয়েট মেশিন দিলাম, যে আপনি কষ্ট করে ভিক্ষা না করে আপনি যদি আসলে ওজন মাপেন তাহলে মানুষ দেখবেন যে আপনি ভিক্ষাবৃত্তি ছেড়ে দিচ্ছেন, সেখান থেকে আপনার এইখানে কিন্তু সেবাই বেশি আসবে। তো সেই এই কথাটা দিয়ে আমি এতটুকু বলতে চাই যে আমার ইউনিয়ন কে আমরা ভিক্ষুক মুক্ত করতে সক্ষম হয়েছি এবং জননেত্রী শেখ হাসিনার প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে সক্ষম হয়েছি এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই বা আল্লাহ তাআলার সেই কথাও বাস্তবায়ন করতে সক্ষম হয়েছি। তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা আছি আজ ঝিনাইদহ সদর উপজেলা 10 নম্বর হরিশঙ্করপুর ইউনিয়ন পরিষদের কার্যালয়ে। আমাদের মাঝে উপস্থিত আছেন অত্র ইউনিয়নের সুযোগ্য চেয়ারম্যান আব্দুল আল মাসুম। তো আমরা তার কাছে চলে যাব আবার গল্পেই। তো আমরা আসলে করোনার ভিতরে সময় কাটাচ্ছি, দ্বিতীয় ঢেউ চলছে আমাদের। গত 1 বছর আমরা এমন করোনা অবস্থার ভিতরে দিন কাটাচ্ছি যেটা মানুষের দেখলে ভয় পেত, এরকম একটা অবস্থার ভিতরে আমরা পার করেছি এক সময়। তো সেটা কাটায় উঠছি এবং আমাদের এই করোনাকালীন সময়ে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটা কথা ছিল যে কোনো মানুষ না খেয়ে না অনাহারে জীবনযাপন করবে না। তারই স্লোগানকে সামনে রেখে আমরা চেয়ারম্যান সাহেবদের কাছ থেকে বিভিন্ন মানুষ সাহায্য পেয়েছে, পাশাপাশি আপনার হচ্ছে যে সরকার সহযোগিতা করেছে। তো সেই করোনাকালীন গল্প আমরা 10 নম্বর হরিশঙ্করপুর ইউনিয়নের জনগণ কিভাবে দিন কাটাচ্ছে সেই গল্প আমরা শুনবো চেয়ারম্যান সাহেবের কাছ থেকে। ধন্যবাদ আপনাকে আবারও। যে আমাদের সমসাময়িক বাংলাদেশই নয় সারা বিশ্বে আমরা যে করোনা মহামারীর আতঙ্কে আছি, তো সেই জায়গা
আমার ইউনিয়ন পরিষদে সর্বপ্রথম আমি বিশেষ করে এই করোনার কথা বলতে যে আমার মাননীয় জেলা প্রশাসক মহোদয়কে অভিনন্দন বা ধন্যবাদ জানাবো যে উনি জরুরি একটা মিটিং ডাকেন। মিটিং ডাকার পরে উনি একটা কথাই বলেন যে এই কোভিড-19 বা করোনা এমন একটা পর্যায়ে আসতে পারে যে আগামীতে হয়তোবা এইভাবে আমরা সামনাসামনি মিটিং করতে নাও পারি। তো আপনারা এই মিটিং থেকে যে আমাদের একটা মেসেজ দেন বা আমাদের একটা দিক নির্দেশনা দেন, এইভাবে কাজ করেন। সেই মেসেজটা ছিল সর্বপ্রথম এরকম যে বিদেশ থেকে যারা দেশে ঢুকছে তাদেরকে কোয়ারেন্টাইনে রাখা। তো সেই মেসেজটা পাওয়ার পর থেকেই আমি আমার ইউনিয়ন পরিষদে আমি নিজে বাইক চালাইছি, আমার সঙ্গে একজন না, আমার সঙ্গে অন্য কোনো হেল্পিং হ্যান্ডস হিসাবে না, নিজে বাইক চালিয়ে যতগুলো বিদেশি ফেরত আমাদের ইউনিয়নের নাগরিক ছিলেন প্রত্যেকের বাড়িতে গেছি। যাওয়ার পরে তাদেরকে এই সচেতনতা প্রোগ্রামগুলো করছি, আমার গ্রাম পুলিশের মেম্বারের মাধ্যমে সেখানে লাল ফ্ল্যাগ টানিয়ে দিচ্ছি, এমনকি তাদের যাতে আসলে খাদ্য সংকট না হয় সেই খাবারগুলো পৌঁছে দিচ্ছি। কোয়ারেন্টাইনের শেষে ওই ব্যক্তি সাধারণ মানুষের মাঝে যাতে সাধারণভাবে চলাফেরা করতে পারে, সে কারণে আমার উপজেলা স্বাস্থ্য বিষয়ক কর্মকর্তা উনি হয়তোবা চলে গেছেন, ডাক্তার সাজ্জাদ আহমেদ, ওনার সঙ্গে কথা বলে এই নাগরিক যাতে আসলে হয়রানির শিকার না হয় তাদের কাছ থেকে আসলে সুস্থতা বা করোনা কেন্দ্রিক যে কোয়ারেন্টাইন শেষ করছে এর একটা সার্টিফিকেট ইস্যু করে দিয়েছি। এক পর্যায়ে দেখলাম যে এইটা এত ভয়াবহ পর্যায়ে চলে আসলো যে বিদেশ থেকে না, ঢাকা ফেরত যে নাগরিক আছে তাদেরকে কোয়ারেন্টাইনে এবং আমার ইউনিয়ন বা এলাকা বেসিস লকডাউন সিস্টেম করা, মানুষকে কাউন্সিলিং করা, মোটিভেশন করা। তো আমরা সেইটা যথাযথভাবে সফলভাবে করতে সক্ষম হয়েছি। পাশাপাশি যখন মানুষ এই লকডাউনের কারণে বিভিন্ন খাদ্য সংকটে ভুগতে থাকলেন, সেই ক্ষেত্রে জননেত্রী শেখ হাসিনার মহতি উদ্যোগ যে তাদের হাতে ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়ার জন্য আমরা বিভিন্ন পর্যায়ে কাজ করেছি। তো আমরা সরকারিভাবে বা উপজেলার মাধ্যমে, তো চেয়ারম্যান সাহেব এখানে একটা গল্প না বললেই নয়, আমাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং পৌর মেয়র ইনি নিজেই করোনা আক্রান্ত হয়েছিলেন, পাশাপাশি তিনি রাত দিন পরিশ্রম যেভাবে করছেন তার কথা আমরা এই করোনাকালীন সময় গল্প না বললে আসলে যেন আমাদের কেমন দায়বদ্ধতা থেকে যায়। তো সেই বিষয়টা আপনি অনেক ধন্যবাদ। আমি ওই পর্যায়ে যাব, আপনি আমার ইউনিয়ন পর্যায়ে কথা বলতে বলছেন, আমি সেটা শেষ করে আমি যাব। তো সেখানে আমরা উপজেলা পর্যায় থেকে প্রায় 1500 লোকের এবং কিছু মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার, অনেক সময় আছে শিশুদের গুঁড়া দুধ আমরা সরকারিভাবে সরবরাহ করতে সক্ষম হয়েছি। আর পাশাপাশি আপনাকে একটা কথা আমি দৃষ্টি আকর্ষণ করতে চাই, একজন লোকাল জনপ্রতিনিধি সকালে ঘুম থেকে উঠে ঘুমানোর আগ পর্যন্ত বিভিন্ন সেবা দিয়ে থাকে। করোনাকালীন যে শুধু আমরা চেয়ারম্যানরা সরকারি অনুদান দিয়েছি, ত্রাণ দিয়েছি, এটা কিন্তু ঠিক না। জি, যদি সেটার পরিসংখ্যান যদি বলেন যে ক্ষুদ্র, সেটা কিন্তু ঠিক না। তো এটা আর পাশাপাশি আমি যে কথাটা আপনি যেটা বলতে চাইলেন যে আমাদের জেলা আওয়ামী লীগের সম্মানিত সাধারণ সম্পাদক এবং আমাদের পৌরসভার সুযোগ্য মেয়র সাইদুল করিম মিন্টু, আমার শ্রদ্ধাভাজন নেতা, উনি যে ভূমিকা রেখেছেন, তো ওনার ভূমিকা আমাদের করোনার যুদ্ধে নতুন করে সাহস সঞ্চার করতে অনুপ্রেরণা জুগিয়েছে, যেটা কোনো ভাষার অলঙ্কারে যদি আমি অলঙ্কৃত করি বা প্রশংসা করি তাহলে ছোট করা হবে। এখানে হয়তোবা অনেকে রাজনৈতিকভাবে বলতে পারে যে আমি হয়তোবা ওনার সপক্ষে কথা বলছি, না, আমার মনে হয় বর্তমান জেলা প্রশাসক, আমার জেলা আওয়ামী লীগের সম্মানিত সাধারণ সম্পাদক এবং আমাদের ইহনো মহোদয়, এই ত্রিরত্ন এমন আকারে কাজ করছেন যে ওনারা কখনো ওনাদের পরিবারের কথা ভাবেননি। আপনারা এই যে আলোতে অনেক কিছু দেখেন, একজন সেবক যে সমাজের সেবা করে তার কিন্তু একটা পরিবার আছে। মেয়র সাহেবের কিন্তু ছোট বাচ্চা আছে, আমার জেলা প্রশাসক সাহেবের, ইহনো মহোদয়ের ছোট বাচ্চা আছে। ওনারা বাসায় ফিরে ওই সেই বাচ্চাদেরকেও কিন্তু একটু সময় দিতে পারেননি, আলিঙ্গন করতে পারেননি। এই যে আত্মত্যাগ মানুষের জন্য, সমাজের জন্য, দেশের জন্য, এই আত্মত্যাগের জন্য আপনাদের মাধ্যমে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং আমার ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে করোনাকালীন যোদ্ধা হিসেবে আমার সম্মানিত জেলা প্রশাসক, আমার সুযোগ্য মেয়র এবং জেলা আওয়ামী লীগের বিপ্লবী সাধারণ সম্পাদক এবং আমার ইউনো মহোদয়কে আমি বিশেষভাবে ধন্যবাদ এবং অভিবাদন জানাই যে ওনারা আমাদের ছায়া হিসেবে বা অভিভাবক হিসেবে করোনা যুদ্ধে ওনারা নিজে যেমন মাঠে থেকে কাজ করেছেন, ওনাদের এই কাজটা আমাদের নিজেদের কাজ করতে আপনাদের সাহস যোগাইছে। আপনার ইউনিয়ন পর্যায়ে এইভাবে কাজ করে এসেছেন। তো আপনার ব্যক্তিগত আসলে সাধারণ জনগণ বা আপনার ইউনিয়ন বাসীর কাছে আসলে তো চাওয়া পাওয়া শেষ থাকে না একটা ইউনিয়ন চেয়ারম্যানের কাছে। তো আপনি তার ভিতর দিয়ে
কেমন কিভাবে সাহায্য করেছেন মানুষের, পাশে কিভাবে দাঁড়াচ্ছেন, সেই কথাগুলো আমরা শুনবো। আপনার ব্যক্তিগত করোনা যোদ্ধা হিসেবে ইউনিয়নবাসী কি কি প্রতিশ্রুতি দিয়েছেন, কি কি কাজ করেছেন, কিভাবে পাশে দাঁড়িয়েছেন? করোনার ভিতরে আমি বিভিন্ন মহল্লায়, বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠান তো তখন থেকে বন্ধ, মসজিদেও ছিল আসলে নিয়ম মেনে বা সামাজিক দূরত্ব মেনে নামাজ পড়ার নির্দেশনা। সেখান থেকে আমি কখনো হয়তোবা জোহরের নামাজ, কখনো আসরের নামাজ কোনো না কোনো মসজিদে, কোনো ওয়ার্ডে বা গ্রামে নামাজ আদায় করেছি এবং নামাজ শেষে করোনা বিষয়ক আমি আলোচনা বা আলোকপাত করার চেষ্টা করেছি এবং সবাইকে বলেছি যে আমরা সরকারি যে ত্রাণ দিচ্ছি সেই ত্রাণের পাশাপাশি আপনাদের যদি কোনো অভুক্ত লোক থাকে, করোনার কারণে কর্মবিমুখ আছে, আপনারা ব্যক্তিগতভাবে আমার সঙ্গে যোগাযোগ করবেন, আমি অবশ্যই তাদেরকে পৌঁছে দেওয়ার চেষ্টা করব। তো সেই সংবাদ পাওয়া মাত্রই আমার স্থানীয় মেম্বার, গ্রাম পুলিশ, সচিব মহোদয়, কখনো কখনো আমার উদ্যোক্তার মাধ্যমে আমি তাদেরকে ত্রাণ সামগ্রী বা খাদ্য সামগ্রী, কখনো গোপনে আছে যে আর্থিক স্বাবলম্বিতা আছে কিন্তু আসলে তার ওই মুহূর্তে খুব একটা খারাপ অবস্থা, তো তাদেরকেও আমরা গোপনে সহযোগিতা করার চেষ্টা করছি। ধন্যবাদ। আপনি যদি আমাকে একটু সময় দেন, যেটা জননেত্রী শেখ হাসিনা ভিশন 21 ছিল প্রযুক্তি ভিত্তিক বাংলাদেশ করার, তো সেই ক্ষেত্রে আমি আমার ইউনিয়ন এবং আমার যেটা তথ্য সেবা কেন্দ্র, সেটা আমি যখন ইউনিয়ন পরিষদে এসেছি তারপর থেকে এ পর্যন্ত কি পর্যায়ে আছি এবং আমাদের এগিয়ে যাওয়াটা কি, এটা আমি একটু বলতে চাই। না, অবশ্যই অবশ্যই আপনি বলবেন, আপনার উন্নয়নের কথা বলবেন, আপনার ইউনিয়নবাসী কিভাবে আপনি কাছে রাখছেন, কিভাবে আছে তাদের খোঁজ খবর নেন, এইগুলো আসলে শোনার জন্য আমাদের স্টুডিওতে ডাকা। তো এইগুলো আপনি বলবেন, আপনার সেইগুলো আমরা আপনার কাছ থেকে শুনবো। জি, ধন্যবাদ। জননেত্রী শেখ হাসিনা বিভিন্ন পদক্ষেপ নিয়েছেন, তার ভিতরে প্রযুক্তি ভিত্তিক বাংলাদেশ গড়া, এমনকি প্রান্তিক পর্যায়ে মানুষের স্বাস্থ্য সেবা, সকল সেবা দোরগোড়ায় পৌঁছে দেওয়ার জন্য আমাদের ইউনিয়ন তথ্য সেবা কেন্দ্র উনি চালু করেন। তো আমি যখন ইউনিয়ন পরিষদের দায়িত্বভার গ্রহণ করি তখন আমার ইউনিয়ন তথ্য সেবায় একটা ছেলে ছিল, সে 3000 ফিক্সড একটা সম্মানের মাধ্যমে কাজ করত, আর তার কাজটা ছিল শুধু অনলাইনে জন্ম নিবন্ধনগুলো রেজিস্ট্রেশন করা। তো আমি আমার ইউনিয়ন পরিষদের মিটিংয়ে আমি সেই উদ্যোক্তাকে ডেকে একটা কথাই বললাম যে আজ এখন এই মুহূর্ত থেকে আমি নির্দিষ্ট কোনো সম্মাননা দিতে চাই না, তুমি যত সার্ভিস দেবা তত তোমার আর্ন হবে। তার মানে কি, তুমি রাত 10টাও বসে থাকবে তোমার কিছু ইনকামের জন্য। তো সরকারের মূল উদ্দেশ্য কি, ওইখানে যে সেবা দেবে সে উদ্যোক্তা হবে, তার মানে সে নিজের মেধা এবং প্রযুক্তি কাজে লেগে নিজেই স্বাবলম্বী হবে, আর পাশাপাশি একটা ইউনিয়নের জনগণ সেবা পাবে। তো সেই তার ধারাবাহিকতায় আমি তাকে যে সহযোগিতাগুলো করেছি, ফটোস্টার মেশিন, ল্যাপটপ একটা ছিল, সেখানে আরো 2টা বাড়িয়েছি, কম্পিউটার টেবিল দিয়েছি 5টি, প্রিন্টার 1টি, ক্যামেরা 1টি, ল্যামিনেটিং মেশিন 1টি। তো এই সকল সরঞ্জামাদি সহ আজকে আমার সেখানে যে সেবা দাঁড়িয়েছে, আপনারা শুনে আনন্দিত হবেন হয়তোবা। আমি গর্ব সহকারে বলতে পারি সারা বাংলাদেশের ভিতরে আমার ইউনিয়নটাকে আমি শতভাগ প্রযুক্তি নির্ভর বা অনলাইনে সেবা দিয়ে থাকি। আমার ওইখানে নাগরিক সনদপত্র আপনি অনলাইনে পাবেন, আর জন্ম নিবন্ধন তো অনলাইনে হয়। আপনারা জানেন কিনা আমি জানি না, আপনাদের মাধ্যমে আমি সবাইকে দৃষ্টি আকর্ষণ করতে চাই, বাংলাদেশে সকল ইউনিয়ন পরিষদের সকল নাগরিক যাতে ঘরে বসে ইউনিয়ন পরিষদের সেবা বা নাগরিক সেবা পায়, সে কারণেই আইসিটি মন্ত্রণালয় থেকে একটা অ্যাপস তৈরি হয়েছে, যে অ্যাপসটার নাম হাতের মুঠোয় ইউপি সেবা, এবং সেইটা আমার জেলা প্রশাসক মহোদয় সহ আইসিটি মন্ত্রণালয়ের টিম, আমার উদ্যোক্তা সহ আমরা মিলে এই পরিকল্পনাটা কিন্তু করি, এবং এই পরিকল্পনা কিন্তু বাংলাদেশ সরকার অনুমোদন দিয়েছে, এবং সেটা এখন মোটামুটি পর্যায়ে আমাদের ইউনিয়নে কাজ চলছে। আমি উদাহরণস্বরূপ বলি যে আপনি একজন নাগরিক, আপনার এখন প্রয়োজন একটা নাগরিক সনদ, বা আপনার একটা জন্ম নিবন্ধনের প্রয়োজন, বা আপনার একটা ট্যাক্স পেমেন্টের প্রয়োজন আছে, বা আপনার ট্রেড লাইসেন্সের প্রয়োজন আছে, বা আপনার ওয়ারিশ সনদের প্রয়োজন আছে, বা আপনার ভুল সংশোধনের প্রয়োজন আছে, তখন আপনি হাতের মুঠোয় ইউপি সেবা যে অ্যাপস আছে সেখানে লগ ইন করে আপনি যথাযথ নিয়ম পালন করে যখন আপনি আবেদন করবেন, তখন সেই আবেদনপত্রটা আমাদের উদ্যোক্তা এবং আমার সচিব মেম্বার মহোদয়ের মাধ্যমে যখন যাচাই বাছাই হয়, তখন সেটা আমার আইডিতে আসে। আমি অ্যাপ্রুভ করলে সে
বাসায় বসে সেবা পেতে পারে বা ডেলিভারি পেতে পারে, অফিস ডেলিভারি পেতে পারে, বা আপনার ইমেইলে ডেলিভারি পেতে পারে। তো এই যে সফটওয়্যারটা বা অ্যাপসটা কাজ করছে, এটা আরও হয়তো বা আমরা কাজের মাধ্যমে আরও আধুনিক অনেক ব্যবস্থাপনা প্রয়োজন হইতে পারে। সেটা ব্যবস্থাপনা তৈরি হলে আমি আশা করি এই সেবাটা বা এই অ্যাপসটা, এই প্রযুক্তির ব্যবস্থাপনাটা সারা বাংলাদেশে সকল ইউনিয়ন পরিষদ একসময় ব্যবহার করবে। তখন আমার মনে হয় যে এই যে আমাদের আজকে যে অনলাইন সেবা বা ভিশন 21 প্রযুক্তি ভিত্তিক বাংলাদেশ তৃণমূলের আরও এগিয়ে যাবে। পাশাপাশি আমি আপনাকে দৃষ্টি আকর্ষণ করতে চাই জব কর্নার, আমাদের উদ্যোক্তা সার্ভিস সেন্টারে একটা করে জব কর্নার আছে, যাতে গ্রামের যারা চাকরির জন্যে বিভিন্ন জায়গায় যায় তাদেরকে আসলে শহরে না যেতে হয়, বিভিন্ন পেপার পত্রিকা অনলাইনে না ঘাটতে হয়। আমরা অনলাইনের মাধ্যমে কিন্তু আমরা ওইখান থেকেই ভিসা দুঃখিত আমরা পাসপোর্টের আবেদন কনফার্ম করতে পারি। আপনি যদি এয়ারের টিকিটের প্রয়োজন হয়, আপনি অনলাইনের মাধ্যমে আমাদের ইউনিয়ন পরিষদ থেকে এয়ারের টিকিট বুকিং দিতে পারেন। তো আজকে এমন একটা পর্যায়ে আসছে 3000 না, প্রত্যেক মাসে আমি আমার উদ্যোক্তার কাছে কথা বলি যে তোমার এই মাসে কেমন আসছে, তো 30 থেকে 40,000 একজন উদ্যোক্তা তার মাসিক ইনকাম আসছে। তো ইনকামটা তো এমনিতে আসে নাই, এই ইনকামের দিকে তাকালেই কিন্তু বোঝা যায় যে আসলে এই প্রযুক্তি সেবাটা কোন পর্যায়ে চলে গেছে। আপনাকে দৃষ্টি আকর্ষণ করি, আগে ছিল একজন, সেখানে একজন 4 থেকে 5 জন উদ্যোক্তা কাজ করছে। আমি আপনার মাধ্যমে সবাইকে দৃষ্টি আকর্ষণ করব যে আগামীতে যেসব কৃষি প্রধান বাংলাদেশ, কৃষি বিপ্লব সৃষ্টি করার জন্য আমাদের যদিও উপজেলা কৃষি অফিসার আছেন এবং বিভিন্ন ব্লক সুপারভাইজার আছেন, ওনারা কাজ করেন, তারপরও প্রযুক্তির মাধ্যমে আমরা যেহেতু কৃষকদেরকে সেবা দিতে পারি, আমরা সেই সেবা চালু করারও আমাদের যথাযথ পরিকল্পনা আমাদের আছে। আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করব, আমি যেহেতু বয়সে অল্প, আমার চলে যাব তার কাছে, তার বর্তমানে কি কি কাজ চলমান আছে এটা এই গল্পটা শুনবো। আর তার সামনে ভবিষ্যতে চেয়ারম্যানের পদপ্রার্থী হওয়ার ইচ্ছা আছে কি না, আর নৌকা যদি না পায় তাহলে সে কি স্বতন্ত্র নির্বাচন করবেন কি না, তার প্রতিশ্রুতি কি। আর এর মাঝখানে আমরা ছোট্ট আর একটা বিজ্ঞাপনে যাব, বিজ্ঞাপনের পরে আমাদের সঙ্গে থাকুন। সুখবর, সুখবর, তৈরি পোশাকের জগতে এক বিশ্বস্ত নাম ব্লু ড্রিম। ব্লু ড্রিমের শোরুম বাংলাদেশের বড় শহরগুলোর পর এখন ঝিনাইদহে। আমরাই বাংলাদেশের ভেতর তৈরি পোশাকের জগতে ব্যতিক্রমী ব্র্যান্ড। আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য সাশ্রয়ী মূল্যে সর্বোচ্চ মানের নিশ্চয়তা। এখানে যেসব পণ্য পাবেন, শার্ট, টি শার্ট, পলো শার্ট, ফুল হাতা গেঞ্জি, জিন্স প্যান্ট, টুইল প্যান্ট, বিভিন্ন ধরনের পাঞ্জাবি, বিভিন্ন ধরনের জ্যাকেট, ফুল হাতা সোয়েটার, বেল্ট, মানি ব্যাগ, অফিস ব্যাগ, স্কুল ব্যাগ, বক্সার সহ ইত্যাদি। স্থান সমবায় মার্কেট, পৌরসভার সামনে, জনতা ব্যাংকের নিচতলায়, HSS রোড, ঝিনাইদহ। মোবাইল 01771445617। ব্লু ড্রিম, সাধ্যের মধ্যে সর্বোচ্চ মানের নিশ্চয়তা। তো সুপ্রিয় দর্শক মন্ডলী, আমরা আবার চলে আসলাম আমাদের ইউনিয়ন পরিষদ কার্যালয়ে। আমাদের সামনে আছেন সুযোগ্য চেয়ারম্যান, তো আমরা চলে যাব তার কাছে। আবার আমাদের বর্তমানে আপনার কি কি কাজ চলমান আছে ইউনিয়ন পরিষদে? জি ধন্যবাদ। বর্তমানে আমরা আমাদের কিছু রাস্তার কাজ করতেছি, যেটা ম্যাকাডমের কাজ আছে। বর্তমানে আমাদের বয়স্ক বিধবা প্রতিবন্ধী যে ভাতাগুলো আছে সেগুলো শতভাগ অনলাইনের কাজ আমাদের চলমান আছে। পাশাপাশি কিছু মাটির রাস্তার কাজ আমাদের চলমান আছে। স্থানীয় সরকার পর্যায়ের আরও অন্যান্য যেমন কিছু টেন্ডারে কাজ হয়। আমার একটা কমিউনিটি ক্লিনিকের কাজ টেন্ডারে, ওইটা প্রাচীরের কাজ নির্মাণ হবে। এবং আমাদের গণিতবিদ কেবি বসুর ওইখানে আমরা মোটামুটি সংরক্ষণ করার জন্য ওইখানে একটা বাথরুম আর বসার একটা জায়গা তৈরি করার জন্য, আর কিছু রাস্তার যে কাজগুলো আছে সেগুলো চলমান অবস্থায় আছে।
আপনার কেমন কত কিলোমিটার রাস্তা আপনার বাকি আছে বা চলমান আছে, বা আপনি সামনে যদি আবার চেয়ারম্যান হতে পারেন, বা আপনি কি বাকি রেখে যাচ্ছেন সেটা আমাদের সামনে একটু বলবেন। ধন্যবাদ আপনাকে। আসলেই তার আগে আমি একটা প্রশ্নের উত্তর আপনাকে দিয়ে নিই। আপনি বিজ্ঞাপনের আগে প্রশ্ন করেছেন যে আপনি নৌকা চেয়ারম্যান নির্বাচন করতে চান কিনা, নৌকা প্রতীক না পেলে আপনি কি করবেন। আপনাকে ধন্যবাদ জানাই যে আমি জন্মগতভাবেই একটা রাজনৈতিক চেতনা নিয়ে বেড়ে উঠছি। আমি ছাত্রলীগ করছি, আমি যুবলীগের রাজনীতির সঙ্গে এখনও জেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সম্মানিত সদস্য হিসাবে আমি নিজেকে ধন্য মনে করি। আর সব থেকে বেশি ধন্য মনে করি যখন জননেত্রী শেখ হাসিনা আমাকে নৌকা প্রতীক দিয়ে আমাকে ধন্য করেছেন এবং দায়িত্ব দিয়েছেন। তো জননেত্রী শেখ হাসিনাই যদি মনে করেন যে আমি এই নৌকা প্রতীক ধারাবাহিকভাবে আমি পাওয়া উপযোগী এবং আমার পরে নৌকার যথাযথ সম্মান থাকবে বা নৌকার আমি অস্তিত্ব ধরে রাখতে পারবো, তাহলে তো আমি নিতে বাধ্য। আর জননেত্রী শেখ হাসিনা যদি মনে করেন যে আমার থেকে ভালো কাউকে উনি নৌকার দায়িত্ব দেবেন, তাহলে তো অবশ্যই শ্রদ্ধার স্বরে তাকে আমি সহযোগিতা করব। এটাই বাস্তবতা। যাক, আপনার এই প্রশ্নটা আমি মনে হয় উত্তর দিতে সক্ষম হয়েছি। আর উন্নয়নের যে কথাগুলো বললেন, যে যদি আমরা উন্নত দেশের জায়গায় যেতে চাই তাহলে শুধু যোগাযোগ ব্যবস্থায় যদি উন্নয়ন মনে করেন তাহলে কিন্তু ঠিক না। যেমন গ্রামকে শহরে রূপান্তরিত করা, গ্রামকে শহরে রূপান্তরিত করার অর্থ এই না যে আমি গ্রামে এয়ারপোর্ট করব, আমি গ্রামের সমস্ত রাস্তাগুলো পাকা করব। আমি মনে করি গ্রামে শহরের সকল সেবা পৌঁছে দেওয়া। তারই ধারাবাহিকতায় আমি আমার ইউনিয়ন পরিষদের সকল হাতের মুঠোয় সেবা একটা জিনিস নিয়ে আসছেন আপনি ওখানে বসেই ইউনিয়নবাসীর সেবা ওখান থেকে আপনারা পাচ্ছেন। হ্যাঁ, আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে এই যে গ্রামকে শহরে রূপান্তরিত করার জন্য আমি আমার সকল ইউপি সদস্য মণ্ডলী, আমার সচিব সাহেব এবং এলাকার শিক্ষক মণ্ডলী, মুক্তিযোদ্ধা, অনেক সময় ইমাম সাহেব, তাদেরকেও আমি ডাকছি, ডেকে বলছি যে আপনারা যদি চেয়ারম্যান হতেন তাহলে আপনারা ইউনিয়নটাকে কিভাবে দেখতে চাইতেন। আপনারা আপনাদের পেশার জায়গা থেকে অনেক সময় আফসোস হয় যে আমি যদি ইউনিয়নের চেয়ারম্যান হতাম তাহলে এই ইউনিয়নটাকে এইভাবে সাজাইতে পারতাম। তো তাদের কাছ থেকে এরকম বিভিন্ন পরামর্শ এবং সব শেষে আমরা একটা নির্দিষ্ট পরিকল্পনা করেছি। সেই পরিকল্পনাটা এরকম যে আমরা 3টা ওয়ার্ড আছে, একটা ওয়ার্ড 2টা ওয়ার্ড নিয়ে আমরা সেখানে 2টা ইটের ভাটা আছে, ডেইরি ফার্ম আছে, পাশাপাশি পোলট্রি ফিড আছে, মৎস্যের হ্যাচারি চলমান আছে, এরকম বিভিন্ন প্রজেক্ট আছে। তো আমার পরিকল্পনা যে এই এলাকাটাকে যদি আমরা শিল্পাঞ্চল হিসাবে ঘোষণা করি বা এলাকায় বিভিন্ন উদ্যোক্তাদের মাধ্যমে শিল্প প্রতিষ্ঠান সৃষ্টি করতে পারি, তাহলে আমার ইউনিয়ন কিন্তু অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হবে। আর একটা অঞ্চল আছে যাতে কৃষি উন্নয়ন হয়, তো সেই 3টা ওয়ার্ড নিয়ে আমরা কৃষি অঞ্চল হিসাবে ঘোষণা করেছি যে ওই এলাকার যে সকল কৃষক আছে তাদেরকে কিভাবে আসলেই কৃষিতে আধুনিকায়ন করা যায় বা গতানুগতিক কৃষি ব্যবস্থাপনা থেকে উন্নত আধুনিক কৃষি ব্যবস্থাপনায় যাদেরকে উদ্বুদ্ধ করা যায়। আর কৃষি মানে তো শুধু ধান পাট চাষ না, এখানে গবাদি পশু থাকতে পারে, এখানে মাছ চাষ থাকতে পারে, এখানে ড্রাগন থাকতে পারে, ফুল চাষ থাকতে পারে। ওই আমরা যেমন আপেল মালটা, এখন আমাদের এলাকায় কিন্তু অনেক সুন্দর আপেল মালটা হচ্ছে। তো এরকম আবার অনেক সময় আছে যে আমরা রাসায়নিক সার ব্যবহার করছি, সেখানে রাসায়নিক সার থেকে বেরিয়ে এসে আমরা এলাকায় কিভাবে আসলে কম্পোস্ট তৈরি করতে পারি বা জৈব সার তৈরি করতে পারি। এইটার কারণেই আমরা ওই নির্দিষ্ট এরিয়াটাকে আমরা কৃষি এলাকা বা কৃষি ডেভেলপমেন্ট এরিয়া হিসাবে ঘোষণা করছি। আর একটা বিষয় যে আমার কৃষি উৎপাদন হচ্ছে, আমার শিল্প উৎপাদন হচ্ছে, তাহলে আমার কিন্তু বাণিজ্যিক এরিয়া প্রয়োজন আছে। তো আমরা 2টা ওয়ার্ড নিয়ে সেখানে বাণিজ্যিক এরিয়া ঘোষণা করছি এবং আমরা চাচ্ছি যে আগামীতে আমার ইউনিয়নে যদি কেউ কৃষি ক্ষেত্রে বিপ্লব ঘটাতে চায় তাহলে কৃষি এরিয়ায় যেন সে কৃষির সঙ্গে সম্পৃক্ত হয়। কেউ বাণিজ্যিকভাবে নিজেকে স্বাবলম্বী করতে চায়, দেশকে এবং ইউনিয়নকে এগিয়ে নিতে চায়, ওনারা যেন এই বাণিজ্যিক এরিয়ায় অবশ্যই বাণিজ্যিক ব্যবস্থাপনা বা ব্যবসায়িক উদ্যোগ নেয়। আর শিল্প বা উদ্যোক্তা যারা তারা ওনারা যেন শিল্প এরিয়ায় আসে। আমরা যদি একটা সময় আছে শিল্প ব্যাংকও আসতে পারে কিন্তু গ্রামে। তো এই যে মহা কর্মযজ্ঞ, যে পরিকল্পনা, এই পরিকল্পনা কিন্তু 5 বছরেই সীমাবদ্ধ না। এই পরিকল্পনাটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বা বাস্তবায়ন করার জন্য জননেত্রী শেখ হাসিনা আমাকে হোক বা আমার স্থলাবশিষ্ট
আমার স্থলে অবশ্য যদি অন্য কেউ আমাদের স্বাধীনতার পক্ষের শক্তি আসেন, অবশ্যই আমরা ইনশাল্লাহ তাকে সহযোগিতা করব এবং জননেত্রী শেখ হাসিনার এগিয়ে যাওয়া বাংলাদেশ, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার জন্য আমরা বদ্ধপরিকর। তো সুপ্রিয় দর্শক মন্ডলী, আমরা চেয়ারম্যানের কাছে আরেকটি প্রশ্ন রাখতে চাই যে আপনি গত 5 বছরে ইউনিয়ন চালাচ্ছেন, ইউনিয়ন পরিষদের মানুষের সাথে মিশেছেন, তো আপনি ইউনিয়নের কি কি বাধার সম্মুখীন হয়েছেন বা কি কি আপনার মনে হয়েছে যে এগুলো হলে আমার ইউনিয়নটা আরো উন্নত হতে পারত, বা কি কি কারণে আপনার কোনো বাধা বা কোনো ধরনের বিপর্যয় আপনি পড়েছেন কিনা বা কি অবস্থায় আছে? অনেক ধন্যবাদ। আপনি বিগত যে প্রোগ্রামগুলো করেছেন, আমার মনে হয় যে আজকের যে প্রশ্নটা অবশ্যই নতুন প্রশ্ন, এবং এই প্রশ্নটা আমার কাছে না, আমার মনে হয় সকল জনপ্রতিনিধি বা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছে থাকা উচিত ছিল। তো তারপর আমি মনে হয় ধন্য, এই জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি বিশেষভাবে। আমি 4.5 বছর দায়িত্ব পালন করতে যে সব থেকে যে প্রতিবন্ধকতায় সম্মুখীন হয়েছি সেটা হচ্ছে স্থানীয় আইন শৃঙ্খলার অব্যবস্থাপনা। তো যদি বলা হয় যে আইন শৃঙ্খলার অব্যবস্থাপনা কেন, যখন জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সারা বাংলাদেশে স্বাধীনতার বিরোধী চক্র কোণঠাসা হয়ে পড়ছে, যখন জননেত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে আগুন সন্ত্রাস কোণঠাসা হয়ে পড়ছে, মাদক নির্মূল হচ্ছে, জ্বালা পোড়া নির্মূল হচ্ছে, তখন আপনার ইউনিয়নে এই প্রতিবন্ধকতা কেন? এই প্রতিবন্ধকতা এই কারণেই, জননেত্রী শেখ হাসিনা যখন আমার মতো বিভিন্ন প্রতিনিধি স্থানীয় সরকারকে উন্নয়নের শিখরে নেওয়ার জন্য ম্যান্ডেটারি দিয়েছেন এবং জনগণ ম্যান্ডেটারি দিয়ে দিয়েছেন এবং রাষ্ট্রীয় দায়িত্ব দিয়ে দিয়েছেন, সেই রাষ্ট্রীয় দায়িত্ব যারা পেতে ব্যর্থ হয়েছেন, সেই ব্যক্তিগুলো ব্যর্থতার যন্ত্রণায় তারা বিভিন্ন সময় প্রতিবন্ধকতা সৃষ্টি করে সামাজিক, গ্রাম্য, যে আঞ্চলিক, আমি মনে করব যে এটা একটা সেই বর্বরতাই আদিম যুগের মতো সামাজিক দাঙ্গা হাঙ্গামা প্রতিবন্ধকতা সৃষ্টি করে। তো এইখানে আমি আপনার মাধ্যমে আজকে জননেত্রী শেখ হাসিনা এবং আমার স্থানীয় প্রশাসন এবং প্রশাসনের সর্বোচ্চ পর্যায়ে আমি বিনীত অনুরোধ করতে চাই যে একটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বা মেম্বার, সে জনগণের ভোটে নিযুক্ত, তাকে যদি স্থানীয় আইন শৃঙ্খলা ব্যবস্থা শান্ত রাখার জন্য নিজেকে সভাবে উদ্যোগী হতে হয়, তাহলে সেও কিন্তু একটা সন্ত্রাসী ব্যবস্থাপনায় চলে যাবে। তা আমি বিনীত অনুরোধ করব যে স্থানীয় সরকারের উন্নয়নের জন্য, স্থানীয় মানুষের জানমাল বা নাগরিক নিরাপত্তার জন্য অবশ্যই স্থানীয় যে চেয়ারম্যানগুলো আছেন তাদেরকেও এই আইন শৃঙ্খলা ব্যবস্থাপনার যথাযথ একটা শক্ত দায়িত্ব দেওয়া উচিত। হ্যাঁ, স্থানীয় চেয়ারম্যান বা পরিষদের মেম্বার যদি এই আইন শৃঙ্খলা ব্যবস্থার আইনি ব্যবস্থাপনা গ্রহণ করতে যে ওনারা যদি আইনি ব্যবস্থাপনার অপপ্রয়োগ করে, তাদেরকেও আইনের আওতায় নিয়ে আসার জন্য নতুন কোনো যদি আইন তৈরি হয় বা প্রণয়ন করা হয়, সেটা মনে হয় আরো বেশি হবে। প্রশ্ন আসতে পারে যে মেম্বার চেয়ারম্যানদের কাছে যদি স্থানীয় আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য যদি কোনো আইনি ব্যবস্থাপনা দেওয়া হয় বা আইনীয় কাঠামো তৈরি করা হয়, তাহলে হয়তো বা তারা বেপরোয়া হবে। তারা যাতে বেপরোয়া না হয় সে কারণে আইনি ব্যবস্থাপনা হোক। একটু আপনাকে এই দৃষ্টি আকর্ষণ করি, আইনে একটা অবকাঠামো আছে, সেটা হচ্ছে গ্রাম্য আদালত। কিন্তু গ্রাম্য আদালতের একটা দুর্বল দিক আছে, আমার অভিমত, এটা ভুল হতে পারে, সেটা হচ্ছে যে একজন, এটা আমরা গ্রাম্য আদালতের ভাষায় যেটাকে বলি যে অভিযোগকারী, আর যেটাকে আসামি পক্ষ বলি না, প্রতিবাদী বলি বা বাদী বলি। যে অভিযোগকারী সে বাদী আর আরেকজন হচ্ছে প্রতিবাদী। তো স্বাভাবিক পর্যায়ে একজন ছোট্ট কোনো সমস্যায় যদি আসে গ্রাম্য আদালতে একটা লিখিত অভিযোগ দেয় যখন বাদী, তখন আমরা প্রতিবাদীকে নোটিশ করি শুনানি গ্রহণ করার জন্য, সমাধান করার জন্য, সত্য মিথ্যা যাচাই করার জন্য। কিন্তু আমরা প্রতিবন্ধকতার শিকার হই যে আমরা ওনাদেরকে নোটিশ দিচ্ছি 1টা 2টা 3টা, অনেক ক্ষেত্রে ওনারা এটাকে কর্ণপাত করেন না। তা আমার প্রশ্ন যে যখন কর্ণপাত করেন না, তখন আমরা কি করি? আমরা একটা একতরফা আদেশ দিয়ে দিই। তো তখন হয়তোবা ওই ভুক্তভোগী ব্যক্তি আবার ঊর্ধ্বতন আদালতের কাছে যায়। আমি আপনাদের মাধ্যমে বিনীত অনুরোধ করব যে এইখানে যে একজন ব্যক্তি যখন অপরাধী না হলেও সে তো লিখিতভাবে অপরাধী, তো সে যদি না আসে তার মানে কি সে আইনকে অবমাননা করলো। সেই ক্ষেত্রে আমার মনে হয় স্থানীয় বা গ্রাম্য আদালতে এই আইন অবমাননা করার জন্য তাকে যদি কোনো আইনি ব্যবস্থায় নিয়ে আসা হয় এবং সেই
সেটা আমার মনে হয় গ্রাম্য আদালত শক্ত হয়। প্রশ্ন হতে পারে যে একজন চেয়ারম্যান কোনো রাজনৈতিক দলের হতে পারে, কোনো পক্ষের হতে পারে, উনি কারোর পক্ষপাতিত্বতা করতে পারে। এখানে গ্রাম্য আদালতের গঠনতন্ত্রের ভিতরে বা আইনের ভিতরে একটা সুন্দর ব্যবস্থাপনা আছে, সেটা হচ্ছে যে স্থানীয় চেয়ারম্যান হবে সভাপতি গ্রাম্য আদালতের, এবং যে বাদী বা অভিযোগকারী থাকবেন উনি উনার লিখিতভাবে 2 জন মনোনীত ব্যক্তি দেবেন। তো যে বাদী বা অভিযোগকারী থাকবেন উনি যদি লিখিতভাবে 2 জনকে প্রতিনিধি দেন, তাহলে অবশ্যই উনার জায়গা থেকে বিশ্বস্ত এবং যাতে বোঝে এরকম ব্যক্তি দেবেন। অন্য দিক দিয়ে যিনি প্রতিবাদী বা যিনি মানে অভিযোগের শিকার হয়েছেন, উনারও কিন্তু গ্রাম্য আদালত এই অধিকার দিয়েছে, আইনানুগ অধিকার দিয়েছে, উনিও 2 জন প্রতিনিধি নিয়োগ করতে পারবেন। অর্থাৎ অভিযোগকারী এবং প্রতিবাদীর এই 2, 2, 4 এবং চেয়ারম্যান সাহেব 5 জন নিয়ে একটা গ্রাম্য আদালত গঠন হবে। এই গ্রাম্য আদালতে 5:10 যদি রেজাল্ট হয়, তাহলে সে ঊর্ধ্বতন আদালতে কোনো আপিল করতে পারবেন না। এখানে প্রতীয়মান হয় যে 5 জন ব্যক্তি গ্রাম্য আদালতের যদি একটা রায় দেয়, তাহলে অবশ্যই উপযুক্ত রায়, কারণ সেখানে তো বাদী এবং প্রতিবাদী 2 জনের প্রতিনিধি আছেন। যদি 3:1 হয়, তার মানে বুঝতে হয় এখানে হয়তো অনেক সময় হয় যে চেয়ারম্যান সাহেব বা গ্রাম্য আদালতের সম্মানিত সভাপতি হয় বাদী বা প্রতিবাদী দ্বারা প্রভাবিত হয়ে একদিকে চলে গেছেন। 3:2 হলে আপিল করার সুযোগ আছে। এইখানে কিন্তু আমার মনে হয় না যে গ্রাম্য আদালতের বাকি যে অংশটুকু আছে, এই যে দুরূহ ব্যবস্থাপনা, এতে যদি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, স্থানীয় সরকার যদি যথাযথ দৃষ্টি দেন, তাহলে আমি ব্যক্তি স্বার্থের জন্য বলছি না, জননেত্রী শেখ হাসিনার এগিয়ে যাওয়া বাংলাদেশ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলাদেশ গড়ার জন্য আমি যে প্রতিবন্ধকতার কথা বললাম, এই প্রতিবন্ধকতা মুক্ত হয়, একটা এলাকায় আইন শৃঙ্খলা পরিবেশ ভালো থাকে, তখন ওই ইউনিয়নের যে চেয়ারম্যান আছেন, মেম্বার আছেন, তারা অবশ্যই নিজের সময়, শ্রম, মেধা কর্মহীন, মানে এক কথায় যে দ্রুতভাবে তারা এগিয়ে যেতে পারে। আর যখন স্থানীয় প্রতিনিধি বাধাহীনভাবে শৃঙ্খলার সহিত এগিয়ে যাবেন, তখনই কিন্তু বাংলাদেশ এগিয়ে যাবে। ধন্যবাদ। তো সুপ্রিয় দর্শক মন্ডলী, আমরা আছি আজ 10 নম্বর হরিশঙ্করপুর ইউনিয়ন পরিষদের, আমাদের মাঝে উপস্থিত আছেন ইউনিয়ন পরিষদের সুযোগ্য চেয়ারম্যান। তো আমাদের এখানে সহযোগিতা করেছেন ব্লু ড্রিম ফ্যাশন হাউস। তো আমরা চলে যাব চেয়ারম্যানের কাছে। শেষ আমাদের একটা প্রশ্নটি হচ্ছে যে আপনি ভবিষ্যতে যদি চেয়ারম্যান হতে চান, আপনার ইউনিয়নবাসী আপনার কাছে কি আশা আছে আর আপনি ইউনিয়নবাসীর কাছে কি প্রত্যাশা করেন, এই বলতে বলতে আমরা আজকে বিদায় নেব এখান থেকে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। তো চেয়ারম্যানের কাছে ধন্যবাদ। আবারও শেষ পর্যায়ে আজকের এই প্রোগ্রাম যে সকল দর্শক মণ্ডলী দেখলেন, আমার ইউনিয়নের সকল নাগরিকদের ধন্যবাদ, আজকে বর্তমান ঝিনাইদহ টিভিকে ধন্যবাদ, জননেত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ, আমার জেলা আওয়ামী লীগের সম্মানিত সভাপতি, সাধারণ সম্পাদক ধন্যবাদ, আমার সম্মানিত জেলা প্রশাসক এবং আমার ইউনো মহোদয় ধন্যবাদ, 17টা ইউনিয়নের আমার যারা সহযোদ্ধা, সহকর্মী, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আছেন তাদেরকে। আর আমি আপনার কাছে যে কথা বলতে চাই, যে আমি আপনাকে প্রথমেই বলেছি যে জননেত্রী শেখ হাসিনার নৌকা এবং আমার ভালোবাসা, এই প্রায় 8000 ম্যান্ডেট, এই 8000 ভালোবাসা, এই দায়িত্ব দায়বদ্ধতা নিয়ে আমি বিগত 4.5 বছর পথ চলেছি। আগামীতেও আমার আমৃত পর্যন্ত আমি পথ চলতে চাই। এবং পাশাপাশি আমি আপনার কাছে সবশেষ আমার সেই স্লোগান বা মেসেজটা দিতে চাই, দায়বদ্ধতা থেকে নয়, দায়িত্ব এবং দেশপ্রেমের জায়গা থেকে আমরা কাজ করি। তাহলে মনে হয় যে আমরা নাগরিক সেবা পৌঁছে দিতে পারবো, তাহলে মনে হয় যে আমরা তৃণমূলের উন্নয়ন করতে পারবো, তাহলে মনে হয় জননেত্রী শেখ হাসিনার এগিয়ে যাওয়া ভিশন 21, ভিশন 41, এমনকি 2100 সালের মতো আমাদের মুক্ত একটা বদ্বীপ আমরা উপহার দিতে পারবো। সর্বোপরি প্রয়াত আমাদের সেই কালের মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে অসমাপ্ত স্বপ্ন ছিল, এগিয়ে যাওয়া ছিল, সেই অসমাপ্ত স্বপ্নকে আমরা বাস্তবে রূপদান করতে পারবো, এই দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে আজকের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার আজকের এই আলাপচারিতায় বা ব্যক্তি বা চেয়ারম্যানের গল্পে যদি কোনো উপস্থাপনগত ত্রুটি থাকে, সেই ত্রুটি জায়গা থেকে আমি ক্ষমা চেয়ে নিয়ে, আর এই প্রোগ্রামের পরবর্তীতে যদি আপনাদের কারোর আমার ব্যক্তি জীবনের কোনো ত্রুটি শুধরে নেওয়ার জন্য কোনো পরামর্শ থাকে, সেই পরামর্শর প্রত্যাশা রেখে
জননেত্রী শেখ হাসিনার এগিয়ে যাওয়ার বাংলাদেশের সফলতা কামনা করে সবাইকে ধন্যবাদ দিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। সুপ্রিয় দর্শক মন্ডলী, আমরা বিদায় নিচ্ছি। আগামীতে চোখ রাখুন আমাদের এই বর্তমান ঝিনাইদহ টিভিতে। সুখবর, সুখবর। তৈরি পোশাকের জগতে এক বিশ্বস্ত নাম ব্লু ড্রিম। ব্লু ড্রিমের শোরুম বাংলাদেশের বড় শহরগুলোর পর এখন ঝিনাইদহে। আমরাই বাংলাদেশের ভেতর তৈরি পোশাকের জগতে ব্যতিক্রমী ব্র্যান্ড। আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য সাশ্রয়ী মূল্যে সর্বোচ্চ মানের নিশ্চয়তা। এখানে যেসব পণ্য পাবেন: শার্ট, টি শার্ট, পলো শার্ট, ফুল হাতা গেঞ্জি, জিন্স প্যান্ট, টুইল প্যান্ট, বিভিন্ন ধরনের পাঞ্জাবি, বিভিন্ন ধরনের জ্যাকেট, ফুল হাতা সোয়েটার, বেল্ট, মানি ব্যাগ, অফিস ব্যাগ, স্কুল ব্যাগ, বক্সার সহ ইত্যাদি। স্থান: সমবায় মার্কেট, পৌরসভার সামনে, জনতা ব্যাংকের নিচতলায়, HSS রোড, ঝিনাইদহ। মোবাইল 01771445617। ব্লু ড্রিম, সাধ্যের মধ্যে সর্বোচ্চ মানের নিশ্চয়তা। সুখবর, সুখবর। তৈরি পোশাকের জগতে এক বিশ্বস্ত নাম ব্লু ড্রিম। ব্লু ড্রিমের শোরুম বাংলাদেশের বড় শহরগুলোর পর এখন ঝিনাইদহে। আমরাই বাংলাদেশের ভেতর তৈরি পোশাকের জগতে ব্যতিক্রমী ব্র্যান্ড। আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য সাশ্রয়ী মূল্যে সর্বোচ্চ মানের নিশ্চয়তা। এখানে যেসব পণ্য পাবেন: শার্ট, টি শার্ট, পলো শার্ট, ফুল হাতা গেঞ্জি, জিন্স প্যান্ট, টুইল প্যান্ট, বিভিন্ন ধরনের পাঞ্জাবি, বিভিন্ন ধরনের জ্যাকেট, ফুল হাতা সোয়েটার, বেল্ট, মানি ব্যাগ, অফিস ব্যাগ, স্কুল ব্যাগ, বক্সার সহ ইত্যাদি। স্থান: সমবায় মার্কেট, পৌরসভার সামনে, জনতা ব্যাংকের নিচতলায়, HSS রোড, ঝিনাইদহ। মোবাইল 01771445617। ব্লু ড্রিম, সাধ্যের মধ্যে সর্বোচ্চ মানের নিশ্চয়তা।